ভুখে কাতর দরিদ্র ছেলেটির কাছে ধনী মেয়েটি বলল, আমার প্রত্যেকটা শর্ত মানতে হবে। কিন্তু তারপর যা ঘটল তা সবাইকে কাঁদিয়ে দিল। বন্ধুরা, এটা একটা সত্যি ঘটনা। বিহারের রাজধানী পাটনার, যেখানে গঙ্গা নদীর কাছে তৈরি গোলঘরের পাশে থাকত আরব। গোলঘরের সিঁড়িতে বসে সে প্রায়ই দূরে বয়ে যাওয়া গঙ্গার দিকে তাকিয়ে থাকত, যেন জলের প্রত্যেকটা ঢেউকে জিজ্ঞাসা করছে, আমার ঘরেও কি কখনো রুটির গন্ধ আসবে? বয়স মুশকিলে ১৯ বছর, কিন্তু মুখে দায়িত্বের রেখা কোনো ৪০ বছরের লোকের মতো ছিল। বাবার মৃত্যু ২ বছর আগে দিনমজুরির কাজ করতে করতে হয়েছিল। মা টিভির সঙ্গে লড়াই করছিলেন, আর ছোট বোন সিয়া সরকারি স্কুলে পড়ত। কিন্তু অনেক দিন ধরে তার খাতার পাতা খালি পড়েছিল, কারণ ঘরে চুলা পর্যন্ত খালি পড়েছিল। ৩ দিন ধরে ঘরে শস্যের একটা দানাও ছিল না। মা কাশতে কাশতে দুর্বল হয়ে গিয়েছিলেন। তিনি বারবার আরবকে বলতেন, বেটা, কিছু খেয়ে নে, আমাকে দেখিস না। কিন্তু আরব জানত মা মিথ্যে বলছেন। সে নিজেও ৩ দিন ধরে শুধু জল খেয়েছিল। সেই সকালে যখন সে খালি ডিব্বাগুলো উল্টে দেখল, তাতে শুধু ধুলো ঝরে পড়ল। সিয়া নিষ্পাপভাবে জিজ্ঞাসা করল, ভাইয়া, আজ স্কুলে মিড ডে মিল আছে, আমি কি একটু জিনিসের জন্য নিয়ে আসব? আরবের হৃদয় ভেঙে গেল। সে বোনের মাথায় হাত রেখে বলল, তুই শুধু পড়াশোনা কর, বাকিটা আমি দেখে নেব। সে কাজের খোঁজে বেরিয়ে পড়ল। পাটনার রাস্তায় রোদ তীব্র ছিল। সে বোরিং রোড থেকে অশোক রাজপথ পর্যন্ত অনেক দোকানে জিজ্ঞাসা করল, ভাইয়া, কোনো কাজ মিলবে? যা বলবেন তাই করব। প্রত্যেক জায়গায় একই উত্তর মিলল, অভিজ্ঞতা নেই তো চলে যাও। কোথাও কেউ হেসেও দিল। একটা হোটেলের মালিক তো স্পষ্ট বলে দিল, আগে নিজের চেহারা দেখো, তারপর চাকরি চাইতে এসো। আরব মাথা নিচু করে ফেলল। ভুখে পেটে মোচড় দিচ্ছিল, কিন্তু তার চেয়েও বেশি ব্যথা ছিল অপমানের। দুপুর হতে হতে সে টলতে লাগল। পা নিজে থেকেই তাকে গোলঘরের কাছে একটা বড় রেস্তোরাঁর সামনে নিয়ে এলো। কাচের ওপারে লোকেরা হাসতে হাসতে খাচ্ছিল। গরম গরম রুটি, পনির, ভাত, মিষ্টি। তার চোখের সামনে অন্ধকার নেমে আসছিল। সে দরজার কাছে দাঁড়িয়ে গেল। ভেতর থেকে গন্ধ আসছিল, যা তার ভুককে আরও বাড়িয়ে দিচ্ছিল। সে সাহস করে ভেতরে পা রাখল। ম্যানেজার তাকে উপর থেকে নিচ পর্যন্ত দেখে চিৎকার করে উঠল, বাইরে যাও, এখানে ভিক্ষা মেলে না। ঠিক তখনই বাইরে একটা কালো চকচকে গাড়ি এসে থামল। গাড়ি থেকে নামল একটা মেয়ে, প্রায় ২২ বছর বয়স। দামি কাপড়, হাতে ফোন, চোখে আত্মবিশ্বাস। আশেপাশের লোকেরা তাকে চিনত। শহরের বড় শিল্পপতির মেয়ে আনায়া। সে প্রায়ই এখানে বন্ধুদের সঙ্গে আসত। যেই তার চোখ পড়ল দরজায় দাঁড়ানো আরবের ওপর, সে থমকে গেল। আরব কাঁপা ঠোঁটে বলল, দিদি, ৩ দিন ধরে কিছু খাইনি, একটু খাবার পেয়ে গেলে? ভিড় জমতে লাগল। কেউ কেউ মোবাইল বের করে ভিডিও করতে লাগল। কেউ ফিসফিস করে বলল, দেখো, আবার ড্রামা শুরু হলো। অনায়া আরবকে ভালো করে দেখল। তার চোখে ভিক্ষা ছিল না, একটা অদ্ভুত ধরনের আত্মসম্মান ছিল। তারপরও সে বলল, খাবার দেব, কিন্তু আবার প্রত্যেকটা শর্ত মানতে হবে। আরব চমকে উঠল। কীরকম শর্ত? তার গলা দুর্বল ছিল। অনায়া ভিড়ের দিকে ইশারা করে বলল, সবার সামনে মানবে যে তুমি বেকার, যে তুমি তোমার মাকে খাবার খাওয়াতে পারো না, যে তুমি ব্যর্থ। ভিড়ে কেউ কেউ হেসে উঠল। কেউ বলল, আরে বলে দাও ভাই, খাবার পেয়ে যাবে। আরবের হৃদয় যেন বুকের মধ্যে ছুরি বিঁধল। তাকে মায়ের কাশি মনে পড়ল, সিয়ার ভুকা চোখ মনে পড়ল। সে এক মুহূর্তের জন্য গঙ্গার দিকে তাকালো, যেন জল থেকে শক্তি চাইছে। চোখে জল এসে গেল, তার ঠোঁট কাঁপল। সে ধীর গলায় বলল, হ্যাঁ, আমি বেকার, আমি আমার মাকে খাবার খাওয়াতে পারছি না, আমি ব্যর্থ। ভিড়ে কেউ কেউ তালি দিতে লাগল, কেউ হাসতে লাগল, কেউ ভিডিও করতে করতে বলল, দেখো কি অবস্থা। কিন্তু ঠিক সেই মুহূর্তে কিছু অদ্ভুত ঘটল। অনায়ার মুখের হাসি অদৃশ্য হয়ে গেল। সে তৎক্ষণাৎ ওয়েটারকে ইশারা করে বলল, একে ভেতরে নিয়ে যাও, পুরো থালি খাবার দাও। আরবকে চেয়ারে বসানো হলো, তার সামনে খাবার রাখা হলো। সে ভেঙে পড়ে খেতে লাগল, যেন প্রত্যেকটা গ্রাসে জীবন ফিরে আসছে। খাওয়া শেষ হওয়ার পর অনায়া আবার তার সামনে এসে দাঁড়ালো। সে জিজ্ঞাসা করল, তোমার বাড়ি কোথায়? আরব গোলঘরের পাশের ঝুপড়ির নাম বলল। পরিবার? সে জিজ্ঞাসা করল। মা অসুস্থ, বোন পড়ে। তার গলায় লজ্জা ছিল না, ব্যথা ছিল। ভিড় তখনও দাঁড়িয়েছিল। অনায়া ধীরে বলল, আমার দ্বিতীয় শর্ত শোনো। আজ থেকে তুমি আমার বাড়িতে কাজ করবে, যতদিন আমি বলবো। তুমি কোনো প্রশ্ন করবে না, যা বলবো তাই করবে। আরব এক মুহূর্ত ভাবল, এটা ঠিক কিনা, কিন্তু তাকে ঘরের খালি চুলা মনে পড়ল। সে মাথা নিচু করল। মঞ্জুর। লোকেরা আবার ফিসফিস করতে লাগল। মনে হচ্ছে চাকর বানিয়ে নিল। কেউ বলল, আরে ভাগ্য খুলে গেল এর। কিন্তু আরবের কাছে এটা ভাগ্য ছিল না,
বাধ্যতা ছিল। সে গাড়ির পেছন পেছন চলতে লাগল। চলতে চলতে একবার পেছন ফিরে গোল ঘরের দিকে তাকালো। তার মনে হলো যেন সেই পাথরের ইমারত তার অসহায়তার সাক্ষী হয়ে গেছে। রাস্তার সমস্তটা সময় তার মনে প্রশ্ন ছিল, এটা কি ঠিক সিদ্ধান্ত? মাকে বলা উচিত কিনা? এই অপমান কি সারা জীবন তারা করবে? কিন্তু তারপর তাকে মনে পড়ল, আজ অন্তত মায়ের ওষুধ মিলবে, বোন ভুকা ঘুমাবে না। হয়তো এটাই তার আসল জয়। অনায়ার বাড়ি একটা বড় বাংলোর সামনে থামল। উঁচু দেয়াল, বড় গেট, ভেতরে সবুজ। আরব আগে কখনো এত বড় বাড়ি দেখেনি। তাকে ভেতরে নিয়ে যাওয়া হলো। চাকররা তাকে দেখে ফিসফিস করতে লাগল। কেউ তিরস্কার করল, নতুন এসেছে। আরব কিছু বলল না, সে চুপচাপ দাঁড়িয়ে রইল। অনায়া তার দিকে তাকিয়ে বলল, মনে আছে তো, আমার প্রত্যেকটা শর্ত মানতে হবে। তার বলায় কঠোরতা ছিল, কিন্তু চোখে অন্য কিছু, হয়তো কৌতূহল, হয়তো পরীক্ষা। আরব মাথা নাড়ল। ঠিক তখনই তার ফোনে কল এলো, হয়তো কোনো বন্ধুর। সে হেসে বলল, হ্যাঁ, আজ একটা নতুন এক্সপেরিমেন্ট শুরু করেছি, দেখি কতদিন টিকে। এটা শুনে আরবের বুকে আবার খোঁচা লাগল। সে কি শুধু একটা পরীক্ষা? তার ভুক কি কারো কৌতূহল হয়ে গেছে? রাত হতে হতে তাকে একটা ছোট্ট ঘর দেওয়া হলো। সে প্রথমবার পেট ভরে খেয়েছিল, কিন্তু ঘুম চোখ থেকে কোথাও দূরে ছিল। তাকে মায়ের চিন্তা করছিল। সে ঠিক করল সকালে প্রথমেই ওষুধ আর রেশন নিয়ে বাড়ি যাবে। জানালা দিয়ে বাইরে তাকিয়ে সে নিজেকে বলল, যদি এই অপমান সহ্য করেও আমি আমার পরিবারকে বাঁচাতে পারি, তাহলে এটা হার হবে না। তার চোখ থেকে জল বেরিয়ে এলো, কিন্তু এবার সেই জলে একটা জেদও ছিল। ওদিকে নিজের ঘরে বসে অনায়াও চুপ ছিল। তাকে বারবার সেই মুহূর্ত মনে পড়ছিল, যখন আরব ভিড়ের সামনে নিজেকে বেকার বলেছিল। তার চোখে যে ব্যথা ছিল তা অভিনয় ছিল না। সে ধীরে নিজেকে বলল, এখন আসল পরীক্ষা শুরু হবে। আর এখান থেকেই শুরু হলো সেই গল্প যা পরে পুরো পাটনাকে কাঁদিয়ে দিয়েছিল। পরের সকালে আরবের চোখ খুলল, তো কিছুক্ষণের জন্য বুঝতেই পারল না সে কোথায়। ছোট্ট পরিষ্কার ঘর, পাখা, জানালার বাইরে বিশাল বাগান, এসব তার কাছে অচেনা ছিল। তারপর হঠাৎ আগের দিন মনে পড়ে গেল। রেস্তোরাঁ, ভিড়, আমি বেকার, আর অনায়ার শর্ত। তার বুকে আবার সেই খোঁচা উঠল, কিন্তু এবার সে নিজেকে সামলে নিল। সে ঠিক করে ফেলেছিল, এখন আর পিছু হটবে না। সে তাড়াতাড়ি উঠে বাইরে এলো। রান্নাঘরে কাজ করছিলেন একজন ঝি। তাকে দেখে তিরস্কার করল, আরে, নতুন সাহেব এসে গেছে, কাল তো বেশ ভাইরাল হয়েছিল। আরব কিছু বলল না। সে চুপচাপ জিজ্ঞাসা করল, ম্যাডাম কোথায়? তখনই পেছন থেকে অনায়ার গলা এলো, আমি এখানে। সে সিঁড়ি দিয়ে নামছিল, হাতে কফির কাপ। তার চালে সেই আত্মবিশ্বাস ছিল, কিন্তু মুখে আজ একটু বেশি কঠোরতা ছিল। আজ থেকে তুমি এখানে কাজ করবে, বাগান পরিষ্কার, স্টোরের জিনিস গোছানো, আর যা বলবো তাই করবে, বিনা প্রশ্নে। আরব মাথা নিচু করল, জি। আর হ্যাঁ, অনায়া যোগ করল, এখানে কোনো দয়া মিলবে না, যা মিলবে কাজের বদলে মিলবে। প্রথম দিন খুব কঠিন ছিল। রোদে ঘন্টার পর ঘন্টা বাগানের ঘাস কাটতে কাটতে তার হাত ছিঁড়ে গেল। পেট ভরা ছিল, কিন্তু শরীর 3 দিনের ভুক থেকে এখনও দুর্বল ছিল। মাঝে মাঝে চক্কর আসছিল, কিন্তু সে থামছিল না। প্রত্যেকবার মন হার মানতে চাইলে মায়ের হলুদ মুখ মনে পড়ে যেত। দুপুরে খাবার পরিবেশন করা হলো। বাকি চাকররা একসঙ্গে বসে খেতে লাগল। আরব তার খালা তুলে নিয়ে চুপচাপ এক কোণে বসে গেল। সে অর্ধেক খেয়ে বাকিটা চুপচাপ একটা পুরনো খবরের কাগজে মুড়ে তার ব্যাগে রেখে দিল। এসব দূর থেকে দাঁড়িয়ে অনায়া দেখছিল। সন্ধ্যায় সে তাকে ডাকল, খাবার ভালো লাগেনি? সে সোজা প্রশ্ন করল। আরব ঘাবড়ে গেল, না ম্যাডাম, খুব ভালো ছিল। তাহলে অর্ধেক কেন ছেড়ে দিলে? আরব কিছুক্ষণ চুপ রইল। তার চোখ নিচু হয়ে গেল। তারপর ধীরে বলল, মা 3 দিন ধরে ঠিকমতো খাননি, আজ নিয়ে যাব। ঘরে কিছুক্ষণের জন্য নীরবতা নেমে এলো। অনায়া প্রথমবার তাকে মন দিয়ে দেখল। তার চোখে মিথ্যে ছিল না। সে শুধু বলল, যাও। সেই রাতে আরব বাড়ি পৌঁছতেই সিয়া দৌড়ে এসে জড়িয়ে ধরল, ভাইয়া, আজ কিছু এনেছ? সে হেসে খবরের কাগজে মোড়া রুটি আর তরকারি বের করল। মায়ের চোখে জল এসে গেল। কোথা থেকে? তিনি জিজ্ঞাসা করলেন। কাজ পেয়েছি। সে শুধু এটুকু বলল। সে মা থেকে তার অপমান লুকিয়ে রাখল। সে চায়নি মায়ের মনে আরও বোঝা পড়ুক। পরের কয়েকদিন এভাবেই কাটতে লাগল। সকাল থেকে রাত পর্যন্ত কাজ, মাঝে একটু খাবার, আর প্রত্যেক সন্ধ্যায় মায়ের জন্য কিছু নিয়ে যাওয়া। কিন্তু অনায়ার আচরণ এখনও কঠোর ছিল। কখনো সে ইচ্ছাকৃতভাবে সবার সামনে তাকে ধরে ফেলত, এটা ঠিকমতো হয়নি, আবার করো। কখনো বলতো, এত ধীর গতিতে কাজ করলে কবে শেষ হবে? একদিন সে ইচ্ছাকৃতভাবে তার পকেটের কাছে কিছু টাকা রেখে দিল আর দূর থেকে দেখতে লাগল। আরব পরিষ্কার করতে করতে টাকা দেখল। সেগুলো তুলে নিয়ে সোজা টেবিলে রেখে দিল। ম্যাডাম, এগুলো পড়ে গিয়েছিল। অনায়া বিনা ভাবান্তরে বলল, তুমি রেখে দিতে পারতে। আরব শান্ত গলায় বলল, দরকার আছে, কিন্তু চুরি করতে পারি না। এই উত্তর যেন ঘরের হাওয়া বদলে দিল। অনায়া কিছুক্ষণ তাকে দেখতে লাগল।
তারপর বলল, ঠিক আছে, যাও। কিন্তু সেই রাতে অনায়া ঘুমাতে পারল না। তার মনে প্রশ্ন উঠছিল, সত্যিই কি এই ছেলেটা আলাবা? এটা কি শুধু বাধ্যতায় মাথা নিচু করেছে, নাকি এর ভেতরে সত্যিই আগুন আছে? পরের সকালে সে হঠাৎ বলল, আজ তোমার বাড়ি যাব। আরব চমকে উঠল, কেন? প্রশ্ন করো না, শর্ত মনে আছে তো? গাড়ি ঝুপড়ি বস্তির সামনে থামতেই আশেপাশের লোকেরা অবাক হয়ে গেল। দামি গাড়ি, আর তাতে থেকে নামল সেই মেয়ে। আরবের হৃদয় দ্রুত ধুকপুক করতে লাগল। তার ভয় হচ্ছিল কোথাও যেন মা সব না জেনে ফেলেন। অনায়া ঘেতরে পা রাখল। ভাঙা দেওয়াল, টপকানো ছাদ, কোণে কাশতে থাকা মা আর সিয়া যে ফাটা বইয়ে কিছু লিখছিল। এই দৃশ্য দেখে অনায়ার পা যেন জমে গেল। এই দারিদ্র্য সে আগে শুধু ছবিতে দেখেছিল। মা উঠতে চেষ্টা করলেন। আসুন বেটি। তাদের গলা দুর্বল ছিল। অনায়া প্রথমবার ঝুঁকে তাদের হাত ধরল। সে কিছু বলতে পারল না। তার চোখের সামনে বারবার সেই দৃশ্য ঘুরছিল। রেস্তোরাঁয় ভিড়ের সামনে আরবের আমি বেকার বলা। বাইরে বেরিয়ে সে গভীর শ্বাস নিল। গাড়িতে বসতেই তার চোখ থেকে জল বেরিয়ে এলো। সে জানালা দিয়ে বাইরে তাকিয়ে নিজেকে বলল, আমি একে ভাঙার চেষ্টা করেছি, কিন্তু এ ভাঙেনি। ওদিকে আরব বিভ্রান্তিতে ছিল। সে বুঝতে পারছিল না এসব কোন দিকে যাচ্ছে। পরের দিন যখন সে কাজে পৌঁছল, তখন পরিবেশ একটু আলাদা ছিল। অনায়া তাকে ডেকে প্রথমবার কঠোরতা ছাড়া বলল, তুমি পড়াশোনা করেছ? 1200 শ্রেণী পর্যন্ত পড়েছি, সে উত্তর দিল। আর তেন পড়লে না? টাকা ছিল না। কিছুক্ষণ চুপ থাকল। তারপর অনায়া ধীরে বলল, যদি সুযোগ পাও তাহলে পড়বে। আরব তৎক্ষণাৎ মাথা তুলল। তার চোখে প্রথমবার চমক ছিল। জান লাগিয়ে দেব। অনায়া গভীর শ্বাস নিল। ঠিক আছে, কিন্তু একটা নতুন শর্ত আছে। আরবের হৃদয় থুক করে উঠল। কি? এখন থেকে তুমি নিজেকে কখনো বেকার বলবে না, আর কান্নাকাটি বন্ধ, শুধু মেহনত। আরবের চোখ ভরে এলো, কিন্তু এবার জল অপমানের নয়, আশার। সে ধীরে বলল, মঞ্জুর। অনায়া সেই দিনই তার জন্য বই আনিয়ে দিল। বাড়ির স্টোররুমকে ছোট্ট পড়ার ঘর বানিয়ে দিল। চাকুল্লা অবাক হয়ে গেল। কাল পর্যন্ত যে ছেলে শুধু মজদুর ছিল, আজ তাকে পড়ার সুযোগ মিলছে। কিন্তু আসল পরীক্ষা এখন শুরু হলো। দিনে কাজ, রাতে পড়াশোনা। অনেক সময় ক্লান্তিতে চোখ বন্ধ হয়ে আসত, কিন্তু সে নিজেকে ঝাঁকুনি দিত। প্রত্যেকবার তাকে সেই গলা শোনা যেত, আমি বেকার। আর সে দাঁতে দাঁত চেপে বলতো, না, আমি বেকার নই। ওদিকে অনায়া দূর থেকে সব দেখছিল। তার ভেতরে কিছু বদলাচ্ছিল। তার বোঝা হচ্ছিল যে মানবতা শুধু দান দিয়ে আসে না, কাউকে তার সম্মান ফিরিয়ে দেওয়া থেকে আসে। এক সন্ধ্যায় আরব পড়ছিল। অনায়া দরজায় দাঁড়িয়েছিল। সে জিজ্ঞাসা করল, ক্লান্ত হও না? আরব হাসল। ক্লান্ত হই, কিন্তু এখন আর ভুগ থেকে নয়, স্বপ্নের সঙ্গে লড়ছি। এই উত্তর অনায়ার হৃদয় ছুঁয়ে গেল। তার মনে হলো হয়তো সে প্রথমবার সঠিক সিদ্ধান্ত নিয়েছে। কিন্তু গল্প এখন আর সহজ ছিল না। বাড়ির বাকি লোকেরা, বিশেষ করে তার বাবা, এই পরিবর্তন পছন্দ করছিলেন না। একদিন তারা কঠোর গলায় জিজ্ঞাসা করলেন, এসব কি চলছে? চাকরকে পড়াচ্ছ? অনায়া শান্ত গলায় বলল, সে চাকর নয়, মানুষ। পরীক্ষার দিন যত এগিয়ে আসছিল, আরবের ধুকপুকানি তত বাড়ছিল। রাতের ঘুম আগেই কমে গিয়েছিল, কিন্তু এখন প্রত্যেক মুহূর্ত মাথায় শুধু একটা কথা ঘুরছিল, যদি এবারও ব্যর্থ হই। সে যখন বই খুলত, তখন অক্ষর কখনো স্পষ্ট দেখা যেত, কখনো ঝাপসা। তাকে সেই ভিড় মনে পড়ত, সেই শব্দ, আমি বেকার। আর তখন সে দাঁতে দাঁত চেপে নিত। এখন এটা শুধু পরীক্ষা নয়, এটা তার আত্মসম্মানের লড়াই ছিল। অনায়া তার রুটিন আরও কঠিন করে দিয়েছিল। প্রত্যেক দিন মক টেস্ট। সে বলতো, সময়ের মধ্যে পেপার শেষ করতে শেখো। আরব কখনো কখনো বিরক্ত হয়ে যেত, এত চাপ, আমি মেশিন নই। অনায়া শান্ত বলায় বলতো, দুনিয়া তোমাকে সময় দেবে না যে তুমি তৈরি হয়ে যাও, তোমাকে নিজেকে তৈরি করতে হবে। তাদের মধ্যে সম্পর্ক এখন বদলে গিয়েছিল। এটা আর মালিক চাকরের সম্পর্ক ছিল না, এটা চ্যালেঞ্জ আর বিশ্বাসের সম্পর্ক ছিল। তবুও দূরত্ব ছিল, একটা সামাজিক দূরত্ব যা দুজনেই বুঝত, কিন্তু বলতো না। পরীক্ষার আগের দিন আরব বাড়ি গেল। মা চার পাইয়ে বসেছিলেন, মুখ আগের চেয়ে একটু সুস্থ লাগছিল। ওষুধ আর নিয়মিত খাওয়ার প্রভাব দেখা দিতে শুরু করেছিল। সিয়া খুশিতে বলল, ভাইয়া তুই অফিসার হয়ে যাবি না? আরব হাসল, চেষ্টা করব। মা তার কপাল ছুঁয়ে বললেন, জয় পরাজয় ওপরওয়ালার হাতে, তুই শুধু সত্যি ছাড়িস না। সেই রাতে সে গঙ্গার ধারে গিয়ে কিছুক্ষণ বসার সিদ্ধান্ত নিল। গোলঘরের সিঁড়ি আবার তাকে ডাকছিল। সেখানে বসে সে চোখ বন্ধ করল। তাকে মনে পড়ল, সেই জায়গা থেকেই তার গল্প মোড় নিয়েছিল। যদি সেই দিন ভুক তাকে না ঝুঁকিয়ে দিত, তাহলে হয়তো আজ এই লড়াইও হতো না। সে গভীর শ্বাস নিল আর মনে মনে বলল, আমি এখন ভুক থেকে নয়, নিজের ভয়ের সঙ্গে লড়ব। পরের সকালে পরীক্ষা কেন্দ্রের বাইরে লম্বা লাইন লেগে গিয়েছিল। শত শত ছাত্র, সবার হাতে অ্যাডমিট কার্ড। আরবের হাত কাঁপছিল। তখনই তার কাঁধে হালকা স্পর্শ পড়ল। সে ঘুরে দেখল অনায়া দাঁড়িয়ে।
ঘাবড়িও না, সে বলল, তুমি যত মেহনত করেছ এত কম লোকেই করে। মনে রেখো তুমি বেকার নও। এটা শুনে তার ভেতরে যেন নতুন শক্তি ভরে গেল। সে মাথা নাড়ল আর পরীক্ষা হলে চলে গেল। 3 ঘন্টার পেপার তার কাছে যুদ্ধের চেয়ে কম ছিল না। কিছু প্রশ্ন সহজ ছিল, কিছু খুব কঠিন। এক মুহূর্ত মনে হলো সে আটকে গেছে, কপালে ঘাম এসে গেল, কিন্তু সে নিজেকে সামলে নিল। হার মেনে নিলে সব শেষ। সে একটা প্রশ্নে মনোযোগ দিল। সময় শেষ হলে সে গভীর শ্বাস নিল। সে জানত সে তার পুরো শক্তি লাগিয়ে দিয়েছে। পরীক্ষার পর অপেক্ষা শুরু হলো। এই অপেক্ষা সবচেয়ে কঠিন ছিল। প্রত্যেক দিন রেজাল্টের তারিখ কাছে আসত আর চিন্তা বাড়ত। বাড়িতেও পরিবেশ বদলে গিয়েছিল। অনায়ার বাবা এখন খোলাখুলি কিছু বলতেন না, কিন্তু তাদের চুপ থাকার মধ্যেও প্রশ্ন ছিল। এক সন্ধ্যায় হঠাৎ বাড়িতে মেহমান এলো। অনায়ার বাবা আরফকে ডাকলেন। যদি রেজাল্ট খারাপ আসে তাহলে কি করবে? তারা সোজা জিজ্ঞাসা করলেন। আরফ কিছুক্ষণ ভাবল। আবার চেষ্টা করব, সে শান্ত গলায় বলল। আর যদি বারবার ব্যর্থ হই? তাহলেও মেহনত ছাড়ব না, কারণ এখন আমি জানি আমি বেকার নই। ঘরে নীরবতা নেমে এলো। এই উত্তর শুধু শব্দ ছিল না, তার ভেতরের আগুন ছিল। অনায়া প্রথমবার দেখল যে তার বাবার চোখে হালকা স্বীকৃতি ঝলকাচ্ছে। অপেক্ষার দিনগুলোতে আরব নিজেকে আরও ব্যস্ত রাখল। সে সকালে কাজ করত, তারপর পড়াশোনা চালিয়ে যেত। সে জানত একটা পরীক্ষা থেকে জীবন ঠিক হয় না, কিন্তু মনের কোনো কোণে ভয় বসেছিল। যদি হেরে যাই তাহলে কি অনায়ার বিশ্বাসও ভেঙে যাবে? রেজাল্টের তারিখ এসে গেল। সেই দিন সকাল থেকেই তার হাত পা ঠান্ডা হয়ে গিয়েছিল। ইন্টারনেট ক্যাফের বাইরে ভিড় লেগে গিয়েছিল। সবাই নিজের রোল নম্বর খুঁজছিল। আরবের হৃদয় এত জোরে ধুকধুক করছিল যে সে নিজের শ্বাস শুনতে পাচ্ছিল। সে কাঁপা হাতে রোল নম্বর টাইপ করল। স্ক্রিন কয়েক সেকেন্ড থামল, তারপর রেজাল্ট খুলল। তার চোখ নম্বর খুঁজতে রাখল। হঠাৎ সে থেমে গেল। তার নাম লিস্টে ছিল, উচ্চ র্যাঙ্ক সহ। তাকে কিছুক্ষণ বিশ্বাস হলো না। সে আবার দেখল, একই নাম, একই রোল নম্বর। সে পাশ করেছে। শুধু পাশ নয়, দারুণ নম্বর নিয়ে। তার চোখ থেকে জল বেরিয়ে এলো। এই জল অপমানের নয়, জয়ের। সে দৌড়ে বাইরে এলো। ভিড়ে শোরগোল ছিল, কেউ খুশি, কেউ হতাশ, কিন্তু তার কাছে সেই মুহূর্তে দুনিয়া থেমে গিয়েছিল। বাড়ি পৌঁছতেই সিয়া তাকে জড়িয়ে ধরল। ভাইয়া, হয়ে গেছে? আরফ মাথা নাড়ল। মা কাঁদতে লাগলেন। আমার ছেলে। তাদের গলা কাঁপছিল। অনায়া একটু দূরে দাঁড়িয়েছিল, তার চোখে গর্ব ছিল। মোবারক, সে ধীরে বলল। আরফ তার দিকে তাকালো। তার মনে হাজারো কথা ছিল, কিন্তু সে শুধু এটুকু বলতে পারল, যদি সেই দিন আপনি আমাকে না থামাতেন তাহলে আমি আজ এখানে থাকতাম না। অনায়া হালকা হাসি দিয়ে বলল, আমি কিচ্ছু করিনি, তুমি নিজেকে প্রমাণ করেছ। কিন্তু গল্প এখানে শেষ হলো না। আসল মোড় এলো যখন শহরের খবরের কাগজে খবর ছাপা হলো, গোলঘরের ঝুপড়ি থেকে ওঠা ছেলে টপার হয়েছে। সঙ্গে সেই পুরনো ভিডিও ভাইরাল হতে লাগল, যেখানে সে ভিড়ের সামনে নিজেকে বেকার বলছিল। লোকেরা অবাক হয়ে গেল। যাকে একসময় অপমান করা হয়েছিল সে আজ সাফল্যের উদাহরণ হয়ে গেছে। কেউ লজ্জিত, কেউ অনুপ্রাণিত। একদিন অনায়ার বাবা তাকে তার অফিসে ডাকলেন। তুমি প্রমাণ করে দিয়েছ যে দারিদ্র্য দুর্বলতা নয়। তারা গম্ভীর গলায় বললেন, আমি ভুল ছিলাম। এটা শুনে আরাফের চোখ ভরে এলো। সে শুধু বলল, ভুল আমারও ছিল। সেই দিন আমি নিজেকে ছোট ভেবে নিয়েছিলাম। ধীরে ধীরে সমাজের চিন্তাও বদলাতে লাগল। লোকেরা তাকে সম্মানের চোখে দেখতে লাগল, কিন্তু তার ভেতরে এখনও একটা অসম্পূর্ণতা ছিল। তার মনে হতো এই জয় শুধু তার নয়, অনায়ারও। এক সন্ধ্যায় ছাদে দাঁড়িয়ে সে অনায়াকে বলল, এখন এগিয়ে কি? অনায়া আকাশের দিকে তাকিয়ে বলল, এখন আসল দায়িত্ব শুরু হয়। তোমার সাফল্য শুধু তোমার পরিবারের জন্য নয়, তাদের জন্য যারা নিজেকে বেকার ভেবে বসে আছে। আরফ গভীর শ্বাস নিল। তার মনে হলো এই যাত্রা এখনও শেষ হয়নি। আসল গল্প এখন শুরু হবে, যেখানে তাকে শুধু নিজের জন্য নয়, অন্যদের জন্যও লড়তে হবে। রেজাল্ট আসার পর যেন পুরো পাটনা বদলে গিয়েছিল। যে ছেলেকে কয়েক মাস আগে গোলঘরের কাছে ভিড়ের সামনে বেকার বলা হয়েছিল, সে আজ খবরের কাগজের শিরোনামে। লোকেরা তার বাড়ির বাইরে জড়ো হতে লাগল। মিডিয়া ক্যামেরা নিয়ে হাজির হলো। কেউ জিজ্ঞাসা করল, আপনার সাফল্যের রহস্য কি? কেউ বলল, এ তো দারিদ্র্যের মধ্যে কিভাবে পড়াশুনো করলেন? আরব প্রত্যেক প্রশ্নের উত্তর শান্তভাবে দিচ্ছিল, কিন্তু তার মনে বারবার সেই দিন ঘুরছিল। রেস্তোরাঁর দরজা, ভিড়ের হাসি আর কাঁপা গলায় বলা সেই বাক্য,
সে ক্যামেরার দিকে তাকিয়ে বলল, সাফল্যের রহস্য শুধু মেহনত নয়, কোনো একজন মানুষের বিশ্বাস। যদি কেউ আপনাকে ফেলে দিয়েও উঠতে চায়, তাহলে পড়ে যাওয়ার ভয় করা উচিত নয়। ভিড়ে দাঁড়ানো অনায়া চুপচাপ সব শুনছিল। তার চোখে সন্তোষ ছিল, কিন্তু সঙ্গে একটা অদ্ভুত দ্বিধাও। তার মনে হচ্ছিল কোথাও লোকেরা তাকে ভুল না বোঝে যে সে আগে অপমান করেছে, তারপর সাহায্য করেছে। কিন্তু সত্যি এটা যে সেই দিন সে শুধু একটা পরীক্ষা নিয়েছিল, আর আসল পরিবর্তন আরবের জেদ করেছে। কয়েকদিনের মধ্যেই আরবকে ট্রেনিংয়ের জন্য ডাক এলো। সরকারি চাকরির পরের ধাপ শুরু হতে যাচ্ছিল। সে যখন ট্রেনিংয়ের জন্য বেরোচ্ছিল, তখন মা তার হাত ধরে বললেন, বেটা, কুর্সিতে বসে মানবতা ভুলে যেও না। সিয়া হেসে বলল, ভাইয়া, এখন আমাদেরও বড় গাড়িতে ঘোরাবি। ট্রেনিংয়ের সময় আরফ আরও মেহনত করল। সেখানে দেশের বিভিন্ন জায়গা থেকে আসা মেধাবী ছাত্র ছিল। শুরুতে তার মনে হয়েছিল হয়তো সে পিছিয়ে পড়বে, কিন্তু প্রত্যেকবার আত্মবিশ্বাস টললে অনায়ার গলা মনে পড়ত, তুমি বেকার ন। সে নিজেকে আবার সামলে নিত। ওদিকে পাটনায় অনায়া একটা বড় সিদ্ধান্ত নিল। সে তার বাবাকে বলল, আমি একটা ট্রাস্ট শুরু করতে চাই, এমন ট্রাস্ট যা শুধু টাকা বিলি করবে না, বরং পড়াশোনা আর সম্মান দেবে। তার বাবা কিছুক্ষণ চুপ রইলেন, তারপর বললেন, যদি এটা তোমার স্বপ্ন হয় তাহলে আমি সঙ্গে আছি। হয়তো আরবের সাফল্য তাদের চিন্তা বদলে দিয়েছিল। ট্রেনিং শেষ করে যখন আরব প্রথমবার অফিসারের পোশাকে পাটনায় ফিরল, তখন পুরো মহল্লা তাকে দেখতে ভিড় করে এলো। গোলঘরের কাছে সেই জায়গা যেখানে একসময় সে নিজেকে ছোট ভেবেছিল, আজ গর্বে মাথা উঁচু করে দাঁড়িয়েছিল। সে প্রথমে সেখানে গিয়ে গঙ্গার ধারে দাঁড়িয়ে চোখ বন্ধ করল। হাওয়ায় সেই ঠান্ডা ছিল, কিন্তু আজ তার ভেতরে কোনো ঠান্ডা ছিল না, শুধু দৃঢ়তা ছিল। সন্ধ্যায় একটা ছোট অনুষ্ঠান রাখা হলো, সেই রেস্তোরাঁর বাইরে যেখানে একসময় ভিড় তার মজা উড়িয়েছিল। এবার মঞ্চ সাজানো ছিল, সামনে সেই লোকেরা দাঁড়িয়ে, কেউ লজ্জিত, কেউ আবেগপ্রবণ। আরব মাইক হাতে নিয়ে বলল, আজ আমি সেই জায়গায় দাঁড়িয়ে আছি যেখানে আমি নিজেকে বেকার বলেছিলাম। কিন্তু সত্যি এটা যে কোনো মানুষ বেকার হয় না, পরিস্থিতি তাকে দুর্বল করে। যদি সেই দিন আমাকে খাবার না মিলত, তাহলে হয়তো আমি এখানে পৌঁছতাম না। কিন্তু যদি শুধু খাবার মিলত আর চ্যালেঞ্জ না মিলত, তাহলেও আমি এখানে পৌঁছতাম না। ভিড়ে নীরবতা নেমে এলো। সে আরও বলল, যিনি আমাকে শর্ত দিয়েছিলেন তিনিই আজ আমার সবচেয়ে বড় শক্তি। সে মঞ্চ থেকে নেমে অনায়াকে ডাকল। সবার চোখ তাদের ওপর স্থির হয়ে গেল। অনায়া মঞ্চে উঠতেই তালির শব্দ উঠল। আরব তার দিকে তাকিয়ে বলল, আপনি সেদিন আমাকে ফেলেননি, আমাকে আয়না দেখিয়েছেন। যদি আপনি চান তাহলে আজ আমি একটা নতুন শর্ত রাখতে চাই। লোকেরা অবাক হয়ে গেল। অনায়া হাসল, কোন শর্ত? আজ থেকে আমরা মিলে এমন কাজ করব যাতে কোনো ভুকা মানুষকে নিজেকে বেকার বলতে না হয়। সে একটু থামল, তার গলা হালকা কাঁপল। যদি আপনার মঞ্জুর হয় তাহলে আমি আমার জীবনও আপনার সঙ্গে ভাগ করতে চাই। ভিড়ে হইচই পড়ে গেল। অনায়ার চোখ ভরে এলো। সে ধীরে বলল, মঞ্জুর, কিন্তু একটা শর্তে। আরব হাসল, আবার শর্ত? হ্যাঁ, সে উত্তর দিল, আমাদের বিয়েতে কোনো আড়ম্বর হবে না, দহেজ হবে না। শুধু সেই দিন আমরা শত শত ভুকা মানুষকে খাবার খাওয়াবো আর আমাদের ট্রাস্টের শুরু করব। তালির গর্জন উঠল। এটা শুধু প্রেমের প্রস্তাব ছিল না, এটা দুটো চিন্তার মিলন ছিল, মানবতা আর আত্মসম্মানের। কয়েক মাস পর তাদের বিয়ে সাদামাটাভাবে হলো, না কোনো হইচই, না আড়ম্বর। গোলঘরের কাছে খোলা মাঠে প্যান্ডেল পড়ল। আশেপাশের ঝুপড়ি থেকে লোকদের ডাকা হলো। প্রথম রীতি এটা ছিল যে দুজনে মিলে শত শত মানুষকে খাবার পরিবেশন করল। আরব নিজে থালা পরিবেশন করতে করতে বলল, আজ কোনো শর্ত নেই, শুধু সম্মান আছে। মায়ের চোখ থেকে জল থামছিল না। সিয়া খুশিতে নাচছিল। অনায়ার বাবাও চুপচাপ দাঁড়িয়েছিলেন, তাদের মুখে গর্ব স্পষ্ট ছিল। বিয়ের পর দুজনে মিলে স্বাভিমান ট্রাস্ট শুরু করল। গরিব ছেলেমেয়েদের জন্য পড়াশোনা, স্কলারশিপ আর সবচেয়ে জরুরি মেন্টরশিপ। আরব নিজে প্রত্যেক মাসে গোলঘরের কাছে গিয়ে ছেলেমেয়েদের সঙ্গে দেখা করত। সে তার গল্প শোনাত, কিন্তু প্রত্যেকবার একটা কথা পুনরাবৃত্তি করত, অপমান থেকে ভয় পেও না, তাকে নিজের শক্তি বানিয়ে নাও। ধীরে ধীরে তাদের উদ্যোগ পুরো শহরে উদাহরণ হয়ে গেল। লোকেরা বলতে লাগল, দেখো, মানবতার জয় হয়েছে। কিন্তু আরব জানত এই জয় শুধু তার নয়, এটা প্রত্যেক সেই মানুষের জয় যারা পরিস্থিতির কাছে হার মানতে অস্বীকার করেছে। গল্পের শিক্ষা এটাই বন্ধুরা, ভুক মানুষকে ছোট করে না, চিন্তা ছোট করে। কাউকে নিচে ফেলে নিজেকে উঁচু দেখানো সহজ, কিন্তু কাউকে তুলে নিয়ে পাশাপাশি চলা আসল মানবতা। কখনো কখনো জীবন আমাদের এমন মোড়ে নিয়ে যায় যেখানে আমরা নিজেকে অপমানিত মনে করি,
কিন্তু সেই মুহূর্তই আমাদের সবচেয়ে বড় শক্তি হয়ে উঠতে পারে। প্রশ্ন এটা যে আমরা সেই মুহূর্তকে কিভাবে দেখি, হার হিসেবে না চ্যালেঞ্জ হিসেবে? এখন তোমাদের কাছে একটা প্রশ্ন, যদি সেই দিন তোমরা সেই ভিড়ে থাকতে তাহলে কি করতে? হাসতে, ভিডিও বানাতে, না এগিয়ে এসে হাত বাড়াতে? তোমরা কি কখনো কোনো অভাবীকে শুধু দয়া নয় সম্মানও দিয়েছ? আর কি তোমরা নিজেকে কখনো পরিস্থিতির কারণে ছোট ভেবেছ? বন্ধুরা, এটাই ছিল আমাদের আজকের গল্প। তোমাদের কেমন লাগলো কমেন্ট বক্সে অবশ্যই জানাও। সঙ্গে আমাদের চ্যানেল সত্যি গল্পের সফর সাবস্ক্রাইব করতে ভুলো না। বন্ধুরা, এমনই হৃদয় ছুঁয়ে যাওয়া গল্প নিয়ে আবার দেখা হবে। ততক্ষণ পর্যন্ত তোমাদের সবাইকে অন্তরের অন্তঃস্থল থেকে ধন্যবাদ।